ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন ম্যাকফ্লেকনি বাই জন ড্রাইডেন। দেখো আজকে আলোচনা করব ম্যাকফ্লেকনির উপরে থার্ড পার্ট, অর্থাৎ এর আগে আমি দুটো পার্ট কমপ্লিট করেছি। যদি তুমি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তুমি অবশ্যই গিয়ে দেখে নিও। আমরা প্রথম যে ক্লাস দুটো করেছি সেখানে আমরা কি দেখতে পেরেছি, ম্যাকফ্লেকনি বাই জন ড্রাইডেন ইজ ডেডিকেটেড টু স্যাডওয়েল, অর্থাৎ ম্যাকফ্লেকনি লিখেছেন জন ড্রাইডেন স্যাডওয়েলকে ডেডিকেট করে টু মেক স্যাটায়ার হিম পলিটিক্যালি এন্ড পার্সোনালি, তাকে পলিটিক্যালি এবং পার্সোনালি ভাবে স্যাটায়ার করেছেন ড্রাইডেন। কাকে? না, স্যাডওয়েলকে, অর্থাৎ থমাস স্যাডওয়েলকে। ফ্রম দ্য সেকেন্ড ক্লাস থেকে আমরা এটা জানতে পেরেছি যে দেয়ার আর সো মেনি বিটার এন্ড স্যাটাইরিক্যাল কম্পারিজন বিটুইন, যে সেখানে প্রচুর পরিমাণে বিটার এবং স্যাটাইরিক্যাল কম্পারিজন ড্রাইডেন উপস্থাপন করেছেন থমাস স্যাডওয়েলের সাথে। সেটা কি কি আছে? প্রথমেই আমরা পেয়েছি হে উড এন্ড সার্লির সাথে স্যাডওয়েলকে কম্পেয়ার করা হয়েছে। 2 নম্বর কি আছে? ফেমাস মিউজিশিয়ান অ্যারিয়ানের সাথে স্যাডওয়েলের কম্পারিজন আমরা পেয়েছি। 3 নম্বর কি হয়েছে? ভিলেরিয়াসের সাথে স্যাডওয়েলের কম্পারিজন পেয়েছি। 4 নম্বর কি আছে? না, ব্রদেল হাউসে যে সমস্ত হিরো এবং হিরোইনরা আছে তাদের সাথে আমরা স্যাডওয়েলের কম্পারিজন পেয়েছি। এবং লাস্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে জেন্টেল সিমকিনের সাথে স্যাডওয়েলের কম্পেয়ার আমরা পেয়েছি। আই থিংক যতটা আমরা কমপ্লিট করেছি তার মধ্যে তোমার কোনো রকম কোনো ডাউট নেই বা কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি থেকে থাকে আমি আবার রিপিট করছি, তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় তোমার ডাউট আছে। আমি চেষ্টা করবো ঠিক এর পরবর্তী ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করা। দেখো, ডিটেলস ডিসকাশনে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং তুমি আমাকে এটা জানাও যে নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিও কোন টেক্সটের উপরে বানানো উচিত, যার ফলে তোমার প্রচুর হেল্প হবে। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও অথবা নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, নাও এমপ্রেস ফেম হ্যাড পাবলিশড দ্য রিনাউন অফ স্যাডওয়েলস করোনেশন থ্রু দ্য টাউন। তুমি এই সেন্টেন্সটাকে ঠিক এভাবে পড়ো, নাও এমপ্রেস ফেম অফ স্যাডওয়েলস করোনেশন। করোনেশন মিন্স হচ্ছে অভিষেক, অর্থাৎ সিংহাসন আরোহণ লাভ। এমপ্রেস ফেম, এখানে এমপ্রেস মিন্স হচ্ছে কিং স্যাডওয়েল আর ফেম মিন্স হচ্ছে রিউমার। এই যে থমাস স্যাডওয়েলের যে সিংহাসন আরোহণ হচ্ছে, অর্থাৎ নাও এমপ্রেস ফেম অফ স্যাডওয়েলস করোনেশন, অর্থাৎ স্যাডওয়েলের যে সিংহাসন আরোহণ ঘটছে এবং তার যে ফেম, দ্যাট মিন্স তার যে রিউমার, তার যে খবর, হ্যাড পাবলিশড, সেটা প্রকাশিত হচ্ছে। দ্য রিনাউন, রিনাউন মিন্স হচ্ছে গ্রেট নিউজ, অর্থাৎ স্যাডওয়েলের সিংহাসন আরোহণের যে খবর, সেই গ্রেট নিউজটা কি করছে? ছড়িয়ে পড়েছে থ্রু দ্য টাউন, গোটা টাউন জুড়ে। রাউজড বাই রিপোর্ট অফ ফেম দ্য নেশন মেড ফ্রম নিয়ার বার্ন হিল এন্ড ডিস্টেন্ট ওয়াটলিং স্ট্রিট ইজ রাউজড বাই রিপোর্ট অফ ফেম, অর্থাৎ এই স্যাডওয়েলের সিংহাসন আরোহণটা যে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার ফলে কি হয়েছে? দ্য নেশনস মিট, সমগ্র নেশন অর্থাৎ সমগ্র সেই রাজ্যের যে ডাল রাজ্যবাসী আছে বা স্টুপিড রাজ্যবাসী আছে তারা সবাই একসাথে জড়ো হয়েছে। এবং কোথা থেকে তারা এসছে? ফ্রম নিয়ার বার্ন হিল এন্ড ডিস্টেন্ট ওয়েটলিং স্ট্রিট, অর্থাৎ বার্ন হিল থেকে ওয়েটলিং স্ট্রিট পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা থেকে সবাই সেটা উপভোগ করতে এসছে। কোনটা? স্যাডওয়েলের সিংহাসন আরোহণ লাভ। ক্লিয়ার হয়েছে? ওয়ান্স মোর, নাও এমপ্রেস ফেম অফ স্যাডওয়েলস করোনেশন, অর্থাৎ কিং স্যাডওয়েলের সিংহাসন আরোহণের যে খবর, হ্যাড পাবলিশড দ্য রিনাউন, অর্থাৎ এই যে গ্রেট নিউজ, এটা প্রকাশিত হয়েছে বা চারিদিকে ছড়িয়ে পড়েছে থ্রু দ্য টাউন, গোটা শহর জুড়ে, গোটা টাউন জুড়ে। আর তার ফলে কি হয়েছে? রাউজড বাই রিপোর্ট অফ ফেম, আর এই খবরটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছে? দ্য নেশন মেট, সমস্ত রাজ্যবাসী, যে সমস্ত স্টুপিড রাজ্যবাসী, এক কথায় স্যাডওয়েল যে রাজ্যের রাজা হতে যাচ্ছে সেই রাজ্যের সমস্ত জায়গা থেকে সমস্ত রাজ্যবাসী স্যাডওয়েলের অভিষেক দেখতে এসেছে। দ্যাট মিন্স বলা হচ্ছে বার্ন হিল এন্ড ডিস্টেন্ট ওয়েটলিং স্ট্রিট, দ্যাট মিন্স আটলান্টিক ওশেন পর্যন্ত, অর্থাৎ বার্ন হিল থেকে আটলান্টিক ওশেন পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেখান থেকে সমস্ত স্টুপিড রাজ্যবাসী থমাস স্যাডওয়েলের সিংহাসন আরোহণ দেখতে এসেছে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর যে সিংহাসন আরোহণ লাভ হচ্ছে থমাস স্যাডওয়েলের, সেটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কার বলা হচ্ছে। নো পার্সিয়ান কার্পেট, পার্সিয়ান কার্পেট, কার্পেট মিন্স আমরা জানি যে গালিচা, আর পার্সিয়ান হচ্ছে যে সব থেকে দামি গালিচা হচ্ছে পার্সিয়ান কার্পেট। তো সাধারণত যখন কোন রাজ্যের রাজার সিংহাসন আরোহণ হয় তখন সেখানে তাকে ওয়েলকাম জানানোর জন্য পার্সিয়ান কার্পেট ছড়িয়ে দেওয়া হয়। কেন কি? সে পার্সিয়ান কার্পেটের উপর দিয়ে রাজা হেঁটে আসবে এবং সিংহাসন লাভ করবে। কিন্তু থমাস স্যাডওয়েলের ক্ষেত্রে কি হয়েছিল? থমাস স্যাডওয়েলের ক্ষেত্রে নো পার্সিয়ান কার্পেট স্প্রেড দ্য ইম্পেরিয়াল ওয়ে। ইম্পেরিয়াল ওয়ে মিন্স হচ্ছে যে দ্য এম্পারার অফ ডান্স ওয়াজ টু পাস, অর্থাৎ ওই স্টুপিড কিংডমের যে কিং, দ্যাট মিন্স থমাস স্যাডওয়েল যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তায় কোন রকম কোন পার্সিয়ান কার্পেট বেছানো হয়নি বা মিলে দেওয়া হয়নি, যার উপর দিয়ে থমাস স্যাডওয়েল হেঁটে আসবে অথবা যার মাধ্যমে থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করা হবে। ক্লিয়ার? ওয়ান্স মোর, নো পার্সিয়ান কার্পেট স্প্রেড দ্য ইম্পেরিয়াল ওয়ে, দ্যাট মিন্স এই যে স্টুপিড কিং যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম
ওয়েলকাম জানানোর জন্য কোন রকম কোনো পার্সিয়ান কার্পেট বিছানো হয়নি। তার পরিবর্তে কি করা হয়েছিল, বাট স্ক্যাটার্ড লিম্বস অফ ম্যাঙ্গেল পোয়েটস লে, কিন্তু সেখানে ছড়িয়েছিল, স্ক্যাটার্ড ছড়িয়েছিল, কি ছড়িয়েছিল, লিম্বস অর্থাৎ বই, অফ ম্যাঙ্গেল পোয়েটস লে। পোয়েটস মিন্স হচ্ছে যে ডাল পোয়েটের দ্বারা লেখা বিভিন্ন ধরনের পোয়েটিক কার্যকলাপ অর্থাৎ বিভিন্ন পোয়েটিক ওয়ার্কস, সেগুলো কি হয়েছিল, ম্যাঙ্গেল, দ্যাট মিন্স ছড়ানো হয়েছিল, টর্ন ইনটু পিসেস অর্থাৎ ছড়িয়ে রাখা হয়েছিল। কেন না, কেন কি থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করার জন্য। কেন না, এটা একটা কারণ যে যেহেতু থমাস স্যাডওয়েল ছিলেন একজন ডাল বা স্টুপিড বা ডান্স, সেই কারণে তাকে ওয়েলকাম করার জন্য কোন রকম কোন পার্সিয়ান কার্পেট তাকে বিছানো হয়নি ওয়েলকাম করতে। তার পরিবর্তে যেগুলো ছড়ানো হয়েছিল পার্সিয়ান কার্পেটের পরিবর্তে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাল পোয়েটদের সাহিত্যিক ক্রিয়াকলাপ। ফ্রম ডাস্টিস অফ নেগলেক্টেড অথার্স কাম, আর সেই যে ডাল যে সমস্ত পোয়েটিক ওয়ার্ক গুলো আছে সেগুলো কোথা থেকে আনা হয়েছিল, সেগুলো হচ্ছে যে তোমার বুক শপস থেকে আনা হয়েছিল। এবং যে সমস্ত বুক শপে কখনো কোনো অথার যেত না, সেই জন্য বলা হচ্ছে ফ্রম ডাস্টি শপ, যে শপে কেউ কখনো কোনো ভালো ভালো অথার যায়নি, নেগলেক্টেড অথার্স, যে সমস্ত শপগুলো পরিত্যক্ত হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে কাদের দ্বারা, অথার্সদের দ্বারা, অর্থাৎ ভালো ভালো অথার্স যেখানে যায়নি, যেখানে শুধু থমাস স্যাডওয়েলের মতো ডাল পোয়েটদের আনাগোনা ছিল, সেই সমস্ত বুক শপ থেকে বা বুক স্টোর থেকে তোমার আনা হয়েছিল, কি আনা হয়েছিল, বিভিন্ন স্টুপিড পোয়েটদের তাদের পোয়েট্রিক ওয়ার্ক। মার্টিয়ার্স অফ পাইস এন্ড রেলিক্স অফ বাম, পাইস মিন্স হচ্ছে কনফিউজড কোয়ালিটি অফ টাইপস ইন প্রিন্টিং, যেগুলো হয়তো খুব ভালোভাবে প্রিন্ট করা হয়নি, অর্থাৎ কনফিউজড কোয়ালিটি, এক কথায় খুব খারাপ কোয়ালিটি। মার্টিয়ার্স দ্যাট মিন্স ওই যে সমস্ত সাহিত্যিক ক্রিয়াকলাপ, যে সমস্ত বইগুলো বা যে সমস্ত সাহিত্যের কাজকর্মগুলো স্টুপিড পোয়েটের দ্বারা লেখা হয়েছে, সেই সমস্ত সাহিত্যিক কাজকর্ম। এন্ড রেলিক্স অফ বান, দ্যাট মিন্স ইউজলেস পারসন উইথ নাথিং টু ডু, একদম পরিত্যক্ত যে সমস্ত পোয়েটিক কাজকর্ম আছে সেগুলো আনা হয়েছিল কোথা থেকে না, তোমার হচ্ছে ডাস্টি শপস থেকে। ক্লিয়ার? চলো নেক্সট। মাচ হেউড সার্লে এন্ড অগলিভি দেয়ার লে। দেখো হেউড সার্লে এন্ড অগলিভি, এই হেউড এন্ড সার্লে এই ডিফারেন্সটা তুমি হয়তো আগেই পেয়েছো। তো এখানে কি হয়েছিল, থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করানোর জন্য তোমার হেউড এবং সার্লে এরাও ছিল হচ্ছে তোমার থমাস স্যাডওয়েলের মতন স্টুপিড লেখক বা পোয়েট তুমি বলতে পারো। তো থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করার জন্য এই হেউড সার্লে এন্ড অগলিভির লেখা বিভিন্ন ধরনের সাহিত্যিক কাজকর্মগুলো সেখানে ছড়িয়ে রাখা হয়েছিল, দেয়ার লে সেখানে ছড়িয়ে রাখা হয়েছিল। বাট লর্ডস অফ স্যাডওয়েল অলমোস্ট চকড দ্য ওয়ে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে যে সমস্ত সাহিত্যিক কাজকর্মগুলো ছিল সেগুলো কার লেখা ছিল, সেগুলো স্যাডওয়েলের লেখা ছিল, সেই জন্য বলা হচ্ছে চকড, দ্যাট মিন্স ব্লকড করে দিচ্ছিল। কাদের নাই, হেউড সার্লি এবং অগলিভির লেখা যে সমস্ত সাহিত্যিক ক্রিয়াকলাপ ছড়িয়ে রাখা হয়েছিল যার উপর দিয়ে থমাস স্যাডওয়েল হেঁটে আসবে, সেখানে সবথেকে বেশি পরিমাণে ছিল স্যাডওয়েলের নিজের লেখা সাহিত্যিক ক্রিয়াকলাপ, এবং যেগুলো কি হয়েছিল হেউড সার্লে এবং অগলিভিকে পুরোপুরি ঢেকে দিয়েছিল। ক্লিয়ার? বল্ট স্টেশনার্স ফর ইয়োমেন স্টুড প্রিপেয়ার্ড, আর সেখানে কে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল, ফর ইয়োমেন, ইয়োমেন মিন্স হচ্ছে বডিগার্ড, আর হচ্ছে যে তোমার থমাস স্যাডওয়েলকে কে বডিগার্ড দিয়েছিল, বাল্ক স্টেশনার্স, দ্যাট মিন্স এখানে স্টেশনার্স মিন্স হচ্ছে তোমার স্টেশনারি, কিসের স্টেশনারি না, বুক সেলার্সদের কথা বলা হচ্ছে বা বুক শপসদের কথা বলা হচ্ছে। আর সেই সমস্ত বুক শপ, যে সমস্ত বুক শপে কোনো ভালো অথার যেত না, যেগুলো নেগলেক্টেড হয়েছে বিভিন্ন নামি দামি অথার্সদের দ্বারা বা ফেমাস অথার্সদের দ্বারা, সেই সমস্ত বুক স্টোরের যারা মালিক বা সেই সমস্ত বুক সেলার তারা এসেছিল তার বডিগার্ড হিসাবে। কার বডিগার্ড হিসাবে? থমাস স্যাডওয়েলের। তো সেই কারণেই বলা হচ্ছে বিল্ড স্টেশনার্স ফর ইয়োমেন স্টুড প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত ছিল বা তারা তৈরি ছিল তার বডিগার্ড হিসাবে থমাস স্যাডওয়েলের। ক্লিয়ার? এন্ড হেরিজম্যান ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য গার্ড, আর গার্ড মিন্স হচ্ছে বডিগার্ড, কার বডিগার্ড? থমাস স্যাডওয়েলের বডিগার্ড। আর এই যে সমস্ত বুক সেলাররা ছিল যারা থমাস স্যাডওয়েলের বডিগার্ড হিসেবে কাজ করছিল বা যারা রেডি ছিল থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করানোর জন্য, তাদের মধ্যে ক্যাপ্টেন কে ছিল? হেরিঞ্জম্যান। হেরিঞ্জম্যান হচ্ছে যে একজন বুক সেলার, না কোন বুক সেলার, যে সমস্ত বুক সেলাররা ওখানে জড়ো হয়েছিল, অর্থাৎ যে সমস্ত বুক স্টোরে সমস্ত অথাররা নেগলেক্ট করেছিল বা যেত না কখনোই, সেই সমস্ত নেগলেক্টেড বুক স্টোরের যারা বুক সেলার তাদের মধ্যে ক্যাপ্টেন ছিল হচ্ছে হেরিঞ্জম্যান। ক্লিয়ার? সেই জন্যই বলা হচ্ছে হেরিঞ্জম্যান ওয়াজ ক্যাপ্টেন, হেরিঞ্জম্যান ছিল সেই সমস্ত বুক সেলারদের মধ্যে ক্যাপ্টেন, যে কিনা সমস্ত বুক সেলারদের নিয়ে দাঁড়িয়েছিল থমাস স্যাডওয়েলকে ওয়েলকাম করার জন্য। ক্লিয়ার? ওয়ান্স মোর। মাচ হেউড সার্লে অগলিভি দেয়ার লে, সেখানে কারা কারা ছিল বা কাদের সাহিত্যিক ক্রিয়াকলাপগুলো ছড়ানো ছিল? হেউড, সার্লে এন্ড অগলিভি। ক্লিয়ার? বাট লর্ডস অফ স্যাডওয়েল অলমোস্ট চকড দ্য ওয়ে, কিন্তু স্যাডওয়েলের সবথেকে বেশি ক্রিয়াকলাপ সেখানে ছড়ানো ছিল স্যাডওয়েলকে ওয়েলকাম করানোর জন্য, এবং তার ফলে কি হয়েছিল, হেউড, সার্লে এবং অগলিভির যে সমস্ত সাহিত্যিক ক্রিয়াকলাপগুলো আছে যেগুলো সেখানে ছড়ানো হয়েছে সেগুলো চকড হচ্ছিল, দ্যাট মিন্স ব্লকড হয়ে যাচ্ছিল, ঢাকা পড়ে যাচ্ছিল। বট স্টেশনার্স ফর ইয়োমেন স্টুড প্রিপেয়ার, আর সেখানে বিভিন্ন ধরনের স্টেশনারির যে সমস্ত বুক সেলাররা ছিল তারা দাঁড়িয়ে ছিল, কেন কি? ওয়েলকাম করানোর জন্য বডিগার্ড হিসাবে স্যাডওয়েলকে। এন্ড হেরিজম্যান ওয়াজ ক্যাপ্টেন অফ দ্য গার্ড, আর হেরিজম্যান ছিল সেই সমস্ত বুক সেলারদের মধ্যে ক্যাপ্টেন। ক্লিয়ার? চলো নেক্সট। দ্য হরি প্রিন্স ইন ম্যাজেস্টি অ্যাপিয়ার। হরি প্রিন্স মিন্স হচ্ছে ওল্ড ফ্লেকনির কথা বলা হচ্ছে। দ্য হরি প্রিন্স ইন ম্যাজেস্টি
ম্যাজেস্টি অ্যাপিয়ার্ড, উনি রয়্যাল স্টেট ভাবে অর্থাৎ জাঁকজমকপূর্ণ ভাবে ওনার আবির্ভাব ঘটছে। ওল্ড ফ্লেগনির, দ্যাট মিন্স ম্যাক ফ্লেগনির এখানে পিতার কথা বলা হচ্ছে। হাই অন এ থ্রোন অফ হিজ লেবার্স রিয়ার্ড, আরে এই ওল্ড ম্যাক ফ্লেগনি যে কিনা নিজের পরিশ্রমের ফলে এই সিংহাসন আরোহণ লাভ করেছিল একটা টাইম। হাই অন এ থ্রোন অর্থাৎ সে বসে আছে কোথায় না থ্রোনের ওপরে অর্থাৎ সিংহাসনের ওপরে, যে কিনা তার নিজের কঠোর পরিশ্রম দিয়ে, ওন লেবার কঠোর পরিশ্রম দিয়ে উনি নিজের সিংহাসন আরোহণ লাভ করেছিলেন। এট হিজ রাইট হ্যান্ড আওয়ার ইয়ং অ্যাসকানিয়াস সেট, এবং তার রাইট হ্যান্ডে অর্থাৎ তার ডান দিকে কে বসে আছে? আওয়ার ইয়ং অ্যাসকানিয়াস সেট, অর্থাৎ ইয়ং অ্যাসকানিয়াস বলতে এখানে থমাস স্যাডওয়েলকে বলা হচ্ছে। থমাস স্যাডওয়েল বসে আছে যে কিনা রোমস আদার হোপ, অর্থাৎ যে কিনা এই কিংডমের অর্থাৎ কিংডম অফ ডালনেস অর্থাৎ এই ডালনেসের কিংডমের রাজা হতে যাচ্ছে, পরবর্তী আশা। রোমস আদার হোপ দ্যাট মিন্স পরবর্তী আশা হচ্ছে থমাস স্যাডওয়েল। এন্ড পিলার অফ দ্য স্টেট, এখানে কোন স্টেটের কথা বলা হচ্ছে? এখানে যে স্টেটে থমাস স্যাডওয়েল সিংহাসন আরোহণ করতে যাচ্ছে সেই স্টেটের কথা বলা হচ্ছে। তো পিলার অফ দ্য স্টেট অর্থাৎ সেই স্টেটের স্তম্ভ, গ্রেট স্ট্রেংথ অফ ব্যাকবোন অফ দ্য স্টেট। ক্লিয়ার? তাহলে এটার মানে কি হলো? এট হিজ রাইট হ্যান্ড আওয়ার ইয়ং অ্যাসকানিয়াস সেট, অর্থাৎ ওল্ড ফ্লেগনি তার ডান দিকে কে বসে আছে? আওয়ার ইয়ং অ্যাসকানিয়াস, দ্যাট মিন্স থমাস স্যাডওয়েল বসে আছে। রোমস আদার হোপ, আর এই থমাস স্যাডওয়েলকে বলা হচ্ছে রোমস আদার্স হোপ, দ্যাট মিন্স রাজ্যের পরবর্তী আশা, আকাঙ্ক্ষা, যার উপরে প্রচুর ভরসা করা যেতে পারে। এন্ড পিলার অফ দ্য স্টেট, এবং রাজ্যের ক্ষমতার অধিকারী বা রাজ্যের রাজা বলা যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট। ইজ ব্রাউজ থিক ফক্স ইনস্টেড অফ গ্লোরিয়াস গ্রেস, দেখো ব্রাউজ থিক ফক্স এটা সিম্বলাইজেস ডালনেস। ইজ ব্রাউজ থিক ফক, তার যে কপালটা আছে, তার যে চোখের ভুরুগুলো আছে, সেগুলো যেন পুরোপুরি ভাবে থিক অর্থাৎ কভার্ড আছে, ডিপলি কভার্ড কিসের দ্বারা? উইথ ফক্স অর্থাৎ কুয়াশায় ঢাকা আছে। দ্যাট মিন্স এখানে কুয়াশায় ঢাকা আছে মিন্স হচ্ছে তোমার ডালনেসে পরিপূর্ণ দেখেই বোঝা যাচ্ছে ইনস্টেড অফ গ্লোরিয়াস গ্রেস। গ্লোরিয়াস গ্রেস বলতে এটুকু বোঝায় যে জিসাস খ্রাইস্টের মাথার পেছনে যে তোমার হলি স্যাক্রেড একটা রিং থাকে, অর্থাৎ যে একটা লাইটেড রিং থাকে, সেটাকে বলা হচ্ছে গ্লোরিয়াস গ্রেস, যেটা সবসময় চকচক করে। আর এখানে গ্লোরিয়াস গ্রেস সিম্বলাইজেস হচ্ছে উইট বা ইন্টেলিজেন্স। ক্লিয়ার? কিন্তু এখানে বলা হচ্ছে যে হিজ ব্রাউজ থিক ফক্স, দ্যাট মিন্স তার গোটা কপাল বা গোটা চোখ মুখ যেন স্টুপিডে বা ডালনেসে পরিপূর্ণ ছিল ইনস্টেড অফ গ্লোরিজ, যেখানে কোন রকম কোন উইট, কোন রকম কোন ইন্টেলিজেন্সের টাচ মাত্র ছিল না। এন্ড লাম্বেড ডালনেস প্লেড অ্যারাউন্ড হিজ ফেস, এবং তার মুখের চারিদিকে গোটা মুখ জুড়ে যেন পরিষ্কার তার যে ডালনেস সেটা প্রকট হয়ে উঠেছিল। ল্যাম্বেড দ্যাট মিন্স প্লেইং অ্যালং দ্য সারফেস, অর্থাৎ চোখে মুখে যেন পরিষ্কার ডালনেসের বা স্টুপিডিটির একটা ছাপ বোঝা যাচ্ছিল। নরমালি আমরা এটা মাঝে মাঝে বলে থাকি যে কোন স্টুডেন্টকে দেখে বা কোন শিশুকে দেখে আমরা এটা মাঝে মাঝে প্রেডিকশন করে থাকি যে চোখে মুখেই যেন তার বুদ্ধিদীপ্ত ছাপ ফুটে উঠছে। ঠিক সেরকম থমাস স্যাডওয়েলের চোখে মুখে যেন একটা স্টুপিডিটি, একটা ডালনেসের একটা ছাপ ফুটে উঠছে। সেই জন্য বলা হচ্ছে হিজ ব্রাউজ থিক ফক্স, যে তার চোখে মুখে যেন পরিষ্কার ডালনেস গ্রাস করে নিয়েছে ইনস্টেড অফ গ্লোরিয়াস গ্রেস, তার যেন কোথাও একটা উইট বা ইন্টেলিজেন্সের কোন রকম কোন ছাপ মাত্রা নেই। এন্ড ল্যাম্বেন্ট ডালনেস প্লেট অ্যারাউন্ড হিজ ফেস, এবং তার গোটা মুখ থেকে যেন তার ডালনেস একদম ঝরে পড়ছে। ক্লিয়ার? প্লেট দ্যাট মিন্স কিলবিল করছে পুরো ডালনেসে। ক্লিয়ার? চলো নেক্সট। এজ হানিবাল ডিড টু দ্য অল্টারস কেম, এখানে একটা রেফারেন্স দিচ্ছে হানিবাল। হানিবাল কে ছিলেন? হানিবাল ছিলেন ফেমাস কার্থাজিনিয়ান জেনারেল। ক্লিয়ার? যার বাবার নাম ছিল হ্যামিলকার। এই রেফারেন্সটা মনে রাখবে। এজ হানিবাল ডিড টু দ্য অল্টারস কাম, হ্যানিবাল কে ছিলেন? হ্যানিবাল ছিলেন হচ্ছে হ্যামিলকারের ছেলের নাম হচ্ছে হ্যানিবাল, যে কিনা অ্যাচিভ করেছিলেন মেনি নোটেবল ভিক্টরিজ এগেইনস্ট রোম। ক্লিয়ার? অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে হ্যানিবাল রোমের বিরুদ্ধে অনেক নোটেবল ভিক্টরি জয়লাভ করেছিলেন। তো অ্যাজ হ্যানিবাল ডিড টু দ্য অল্টারস কেম, যখন হ্যানিবাল তার সিংহাসন আরোহণ লাভ করেছিল, তখন তার বাবার কাছে অর্থাৎ হ্যামিলকারের কাছে সে প্রমিস করেছিল। কি প্রমিস করেছিল? সর্ন বাই হিজ হায়ার, সায়ার মিন্স হচ্ছে ফাদার, অর্থাৎ সর্ন দ্যাট মিন্স প্রমিস করেছিল কি এ মর্টাল ফো টু রোম, যে সে রোমের চিরশত্রু হয়ে থাকবে। ক্লিয়ার? মর্টাল ফো দ্যাট মিন্স চিরশত্রু। তাহলে এই লাইনটার মানে কি হলো? অ্যাজ হ্যানিবাল ডিড টু দ্য অল্টার কাম, যখন হ্যানিবালের সিংহাসন আরোহণ লাভ ঘটেছিল, তখন সর্ন বাই হিজ সার, তখন সে তার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এ মর্টাল ফো টু রোম, সে রোমের বিরুদ্ধে চিরশত্রু হয়ে থাকবে। তো ঠিক একই রকম ভাবে সেই একই রকম ভাবে স্যাডওয়েলও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল নট শুড ইজ ভো বি ভেন, তার প্রমিসটা কখনোই ব্যর্থ হবে না। ভো মিন্স হচ্ছে প্রমিস, ভেন মিন্স হচ্ছে ব্যর্থ, তার প্রমিস কখনো ব্যর্থ হবে না। কি প্রমিস করেছিল? দ্যাট হি টিল ডেথ ট্রু ডালনেস উড মেইনটেইন, যে সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত সে তার ডালনেসটা মেইনটেইন করে যাবে, সে ডালনেসে পরিপূর্ণ থাকবে। এন্ড ইন হিজ ফাদার্স রাইট এন্ড রিলমস ডিফেন্স, এবং তার বাবার উত্তরাধিকারী হিসেবে সে সবসময় রাজ করবে। এন্ড রিলমস ডিফেন্স দ্যাট মিন্স রাজ্যকে শাসন করবে। অ্যাকচুয়ালি এখানে যে রিচার্ড ফ্লেগনির কথা বলা হচ্ছে বা তোমার ফ্লেগনির কথা বলা হচ্ছে, অর্থাৎ স্যাডওয়েলের পিতা বা ম্যাক ফ্লেগনির যে পিতা রিচার্ড ফ্লেগনি, তার কথা বলা হচ্ছে। তার বাবাও ছিল ডালনেসে পরিপূর্ণ, সেই জন্যই বলা হচ্ছে ইন হিজ ফাদার্স রাইট, দ্যাট মিন্স সে তার বাবার নাম রাখবে বা তার বাবার নাম বজায় রাখবে। এন্ড রিলমস ডিফেন্স, এবং তার বাবাও ছিল হচ্ছে তোমার স্টুপিড কিংডমের রাজা, তো সেই রাজ্যটাই সে শাসন করবে। রিলমস ডিফেন্স, তার বাবা হয়ে সেই রাজ্য শাসন করবে। ক্লিয়ার? নেভার টু হ্যাভ পিস উইথ উইট, এবং থমাস স্যাডওয়েল কখনো, এখানে পিস মিন্স হচ্ছে ফ্রেন্ডশিপ, সে কখনোই ফ্রেন্ডশিপ করবে না কার সাথে? উইথ উইট, অর্থাৎ বুদ্ধির সাথে সে কখনো ফ্রেন্ডশিপ
ফ্রেন্ডশিপ করবে না, দ্যাট মিন্স সে ডালনেস কে মেইনটেইন করে যাবে। নট ট্রাস্ট উইথ সেন্স, ট্রাস্ট মিন্স হচ্ছে শেল্টার, এবং সে কখনো আশ্রয় দেবে না কাকে, সেন্সকে, অর্থাৎ জ্ঞানকে সে কখনো আশ্রয় দেবে। তাহলে এটার মানে কি হলো, এখানে মানে হচ্ছে যে হানিবাল যে কিনা হ্যামিলকার অর্থাৎ তার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে সে রোমের চিরশত্রু হয়ে থাকবে, ঠিক একই রকম ভাবে থমাস স্যাডওয়েল তার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তার যে প্রমিস, তার যে প্রতিজ্ঞা, তার যে সোর্স, সেটা কখনো ব্যর্থ হবে না। তো থমাস স্যাডওয়েলের প্রমিসটা কি ছিল, যে সে চির জীবন অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত সে ডালনেসকে মেইনটেইন করে যাবে, এন্ড হিজ ফাদার্স রাইট, এবং তার বাবার উত্তরাধিকারী হিসেবে তার বাবার নাম বজায় রাখবে, এন্ড রিলস ডিফেন্স, এবং তার বাবা যে রাজ্যের রাজা ছিল সেই রাজ্যকে সে ভালোভাবে তার বাবার পক্ষ থেকে শাসন করবে, এন্ড এভার নট হ্যাভ পিস উইথ উইট, এবং সে বুদ্ধির সাথে কখনো ফ্রেন্ডশিপ করবে না, দ্যাট মিন্স বুদ্ধিকে বা উইটকে সে কখনো ওয়েলকাম জানাবে না। নট ট্রাস্ট উইথ সেন্স, এমনকি সে সেন্সকেও কখনো কোনোদিন আশ্রয় দেবে না। ক্লিয়ার? নেক্সট, দ্য কিং হিমসেলফ দ্য স্যাক্রেড আনক্সন মেট, দ্য কিং হিমসেলফ, কিং নিজে, স্যাক্রেড, স্যাক্রেড মিন্স হচ্ছে হলি, আর আনক্সন মিন্স হচ্ছে তোমার অভিষেক, মেট অর্থাৎ এখানে ওল্ড ফ্লেগনির কথা বলা হচ্ছে, উনি নিজে কি করেছিল, থমাস স্যাডওয়েলের যে পবিত্র অভিষেক সেটা তৈরি করেছিল, অ্যাজ কিং বাই অফিস, সেটা অফিসের দিক থেকেই হোক, অথবা অ্যাজ প্রিস্ট বাই ট্রেড, অথবা ট্রেডের দিক থেকেই হোক। ক্লিয়ার? চলো নেক্সট, ইন হিজ সিনিস্টার হ্যান্ড। তো এরপরে দেখো কিভাবে তার রাজ্যাভিষেক ঘটছে। ইন হিজ সিনিস্টার হ্যান্ড, এখানে সিনিস্টার মিন্স হচ্ছে লেফট, অর্থাৎ লেফট হ্যান্ডে কি ছিল, ইনস্টেড অফ বল, এখানে বল মিন্স হচ্ছে যে রাজ্যভার শাসন করার যে দণ্ড, অর্থাৎ সেই রাজ্যভার শাসন করার দণ্ডের পরিবর্তে কি ছিল, দ্য প্লেস এ মাইটি মাগ অফ পোটেন্ট এল, এল মিন্স হচ্ছে তোমার ওয়াইন, পোটেন্ট মিন্স হচ্ছে স্ট্রং, আর মাইটি মাগ মিন্স হচ্ছে বড় ধরনের একটা পাত্র, অর্থাৎ হি প্লেসড এ মাইটি মাগ, একটা বড় পাত্র তার হাতে ছিল, বাঁ হাতে। ক্লিয়ার? অফ পোটেন্ট এল, সেই পাত্রটা কিসের ছিল, স্ট্রং বিয়ারের বা স্ট্রং ওয়াইনের। তাহলে এই লাইনটার মানে কি হলো, ইন হিজ সিনিস্টার হ্যান্ড, তার লেফট হ্যান্ডে কি ছিল, ইনস্টেড অফ বল, অর্থাৎ রাজ্য শাসন করার দণ্ডের পরিবর্তে, যেটাকে বলা হয়ে থাকে মাইটি রড, তার পরিবর্তে কি ছিল, হি প্লেসড এ মাইটি মগ অফ পোটেন্ট এল, একটা বড় পাত্র দিয়ে দিয়েছিল যেটা কিনা পোটেন্ট এল এ পরিপূর্ণ ছিল। আর কি ছিল, তার রাইট হ্যান্ডে লাভস কিংডম টু হিজ রাইট হি ডিড কনভে, আর তার রাইট হ্যান্ডে কি ছিল, লাভস কিংডম। এখানে লাভস কিংডম কি, লাভস কিংডম বলতে হচ্ছে ফ্লেগনির লেখা একটা প্লে, যেটাও কিনা স্টুপিডিটিতে পরিপূর্ণ। টু হিজ রাইট হ্যান্ড হি ডিড কনভে, যেটা সে দিয়েছিল, ট্রান্সফার করেছিল। এট ওয়ান্স হিজ সেপ্টার এন্ড হিজ রুল অফ সোয়ে, আর তার সাথে একদম পরিপূর্ণভাবে কি দেওয়া হয়েছিল, সেপ্টার মিন্স হচ্ছে তোমার রয়্যাল স্টাফ, এন্ড হিজ রুল অফ সোয়ে, দ্যাট মিন্স টু বি এ সুপ্রিম ডান্স। সুতরাং এখানে দেখো থমাস স্যাডওয়েলের কিরকম রাজ্য অভিষেক ঘটছে। থমাস স্যাডওয়েল তার লেফট হ্যান্ডে আছে তোমার হচ্ছে যে একটা হিউজ কাপ আছে, যেটাতে পরিপূর্ণ আছে তোমার হচ্ছে পোটেন্ট এল, অর্থাৎ স্ট্রং বিয়ারে পরিপূর্ণ আছে বা ওয়াইনে পরিপূর্ণ আছে, কিন্তু যেখানে থাকার কথা ছিল তোমার হচ্ছে যে রাজ্য শাসন করার জন্য যে দণ্ড, সেটা থাকার কথা ছিল, তার পরিবর্তে আছে তোমার হচ্ছে মদের কাপ। আর কি আছে, তোমার ডান হাতে যেটা আছে লাভস কিংডম, যেটা কিনা ফ্লেগনির লেখা। ক্লিয়ার? আর তার সাথে সাথে কি দেওয়া হয়েছিল, এট ওয়ান্স হিজ সেপ্টার, এবং যে হলি স্টাফ ছিল, এন্ড হিজ রুল অফ সোয়ে, এবং সে যেভাবে সুপ্রিম ডান্স হয়ে রাজ্যভার শাসন করেছে তার নিয়ম কানুন সমস্ত কিছুই স্যাডওয়েলকে ট্রান্সফার করে দেওয়া হলো। হুইচ রাইটিয়াস লোর, লোর মিন্স হচ্ছে নলেজ, এখানে কোন নলেজ, এখানে যে স্টুপিডিটির নলেজ, সেই নলেজটা কি করেছে, দ্য প্রিন্স, দ্য প্রিন্স মিন্স হচ্ছে এখানে থমাস স্যাডওয়েল, হ্যাড প্র্যাকটিসড ইয়ং, যেটা একদম খুব ছোটবেলা থেকে বা শিশুকাল থেকেই সে প্র্যাকটিস করে এসেছে। ক্লিয়ার? বা অনুসরণ করে এসেছে। হ্যাড প্র্যাকটিসড ইয়ং, এন্ড ফ্রম হুজ লয়েন্স রেকর্ডেড সাইকি স্প্রাং, এবং যে স্টুপিডিটি প্রকাশ পেয়েছে কিসে, না সাইকিতে। সাইকি হচ্ছে থমাস স্যাডওয়েলের লেখা একটা প্লে, স্প্রাং মিন্স হচ্ছে প্রডিউসড। আর এই ছোটবেলা থেকে, অর্থাৎ থমাস স্যাডওয়েল ছোটবেলা থেকে তার বাবার গুণ পাওয়ার জন্য থমাস স্যাডওয়েলও সক্ষম হয়েছে কিসের জন্য, সাইকির মতো একটা স্টুপিড প্লে লেখার ক্ষেত্রে। ক্লিয়ার? ওয়ান্স মোর, ইন হিজ সিনিস্টার হ্যান্ড, তার লেফট হ্যান্ডে কি আছে, ইনস্টেড অফ বল, অর্থাৎ রাজ্য ভার শাসন করার যে দণ্ড, তার পরিবর্তে যেটা আছে, হি প্লেসড এ মাইটি মাগ অফ পোটেন্ট এল, একটা বড় কাপ আছে যেটাতে স্ট্রং বিয়ার আছে। আর কি আছে, তোমার ডান হাতে যেটা আছে লাভস কিংডম, লাভস কিংডম কে না, লাভস কিংডম হচ্ছে একটা প্লে যেটা কিনা ফ্লেগনির লেখা, সেটা আছে তার কার হাতে, সেটা আছে তোমার হচ্ছে ডান হাতে, থমাস স্যাডওয়েলের। হি ডিড কনভে, যেটা ট্রান্সফার করা হয়েছিল। পাশাপাশি সমস্ত কিছু দেওয়া হয়েছিল থমাস স্যাডওয়েলকে এট ওয়ান্স, একসাথে কি দেওয়া হয়েছিল, হিজ সেপ্টার, দ্যাট মিন্স হলি স্টাফ, এন্ড হিজ রুল অফ সোয়ে, এবং কিভাবে এই স্টুপিড কিংডমকে শাসন করতে হবে তার নিয়ম কানুন। হুজ রাইটিয়াস লোর দ্য প্রিন্স হ্যাড প্র্যাকটিসড ইয়ং, যেটা কিনা থমাস স্যাডওয়েল ছোটবেলা থেকে যে জ্ঞানটা কালটিভেট করে এসেছে, অর্থাৎ প্র্যাকটিসড ইয়ং, খুব ছোটবেলা থেকে অনুসরণ করে এসেছে, তাকে না ওল্ড ফ্লেগনিকে। ক্লিয়ার? এন্ড ফ্রম হুজ লয়েন্স রেকর্ড সাইকি স্প্রাং, আর যার ফলে কি হয়েছে, যে থমাস স্যাডওয়েল সক্ষম হয়েছে এই সাইকির মতো একটা স্টুপিড প্লে লিখতে। স্প্রাং মিন্স হচ্ছে প্রডিউস, অর্থাৎ প্রডিউসড করতে। ক্লিয়ার? চলো নেক্সট, হিজ টেম্পলস, টেম্পলস মিন্স হচ্ছে ফোরহেড, অর্থাৎ গোটা কপাল। লাস্ট অবশেষে হিজ পপিস, এখানে পপিস মিন্স হচ্ছে তোমার ডালনেসের কথা বলা হচ্ছে, ওয়ার ওভারস্প্রেড, অর্থাৎ গোটা চোখে মুখে যেন তার ডালনেস ছড়িয়ে আছে। দ্যাট নোডিং সিমড টু কনসিক্রেট হিজ হেড, যেটা কিনা তার মাথার উপরে পবিত্রভাবে বিরাজ করছে। কনসিক্রেট মিন্স হচ্ছে তোমার হলিনেস, পবিত্র, পবিত্রের সাথে বিরাজ করছে, কোনটা না, ডালনেসটা। জাস্ট এট দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় থেকে, ইফ ফেম নট লাই, যদি এই খবরটা মিথ্যা না হয়, অন হিজ লেফট হ্যান্ড 12 রেভারেন্ড আউলস ডিড ফ্লাই, তার লেফট হ্যান্ড অর্থাৎ
তার বাঁ হাতে কি হয়েছিল 12 রেভারেন্ট আউলস ডিড ফ্লাই, অর্থাৎ তার বাঁ হাতে 12টা তোমার হচ্ছে যে আউল উড়ে এসে বসেছিল বা উড়ে এসেছিল। অ্যাকচুয়ালি আমরা জানি যে আউল কি সিম্বলাইজ করে, যে আউল সিম্বলাইজ ইভিল, অর্থাৎ আউল ইজ এ ইভিল স্পিরিট। অর্থাৎ এখানে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো। কি বলা হচ্ছে অন হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাতে কি ছিল 12 রেভারেন্ট আউলস ডিড ফ্লাই, অর্থাৎ তার বাঁ হাতে 12টা তোমার হচ্ছে আউল উড়ে এসে বসেছিল। ক্লিয়ার? রেভারেন্ট মিন্স হচ্ছে ওল্ড, অর্থাৎ 12টা ওল্ড আউলস উড়ে এসে বসেছিল। ক্লিয়ার? নেক্সট, সো রমুলাস ইটস সান, দেখো এই রেফারেন্সটা, রমুলাস কে ছিল? দেখো রমুলাস এবং রিমাস এরা দু ভাই ছিল, অর্থাৎ এরা যমজ দু ভাই ছিল। কে কে? রমুলাস এবং রিমাস। তো ইট ইজ সান এটা বলা হয়ে থাকে বাই টিবার্স ব্রুক। ব্রুক মিন্স হচ্ছে ছোট ঝর্ণা বা নদী, আমরা জানি টিবার্স হচ্ছে একটা নদীর নাম। ক্লিয়ার? সেটা কোথাকার নদীর নাম? রোমের একটা নদীর নাম টিবার। তো এক সময় কি হয়েছিল, রমুলাস এবং রিমাস এরা দু ভাই একসাথে ওই নদীর তীরে ঘুরতে গিয়েছিল। সেখানে কি হয়েছিল, সেখানে রিমাসের কাছে প্রথমত 6টা ভালচার উড়ে এসেছিল এবং পরবর্তীকালে রমুলাসের কাছে 12টা ভালচার উড়ে এসেছিল। ঠিক তার পরের লাইনে আছে পার্সেজ অফ সোয়ে ফ্রম টুয়াইস 6, টুয়াইস 6 মানে হচ্ছে যে দুবার 6, দ্যাট মিন্স 12 ভালচার 2, 12টা ভালচার দেখা গিয়েছিল বা চারিদিকে ঘোরাফেরা করছিল। তো সেই জন্য এখানে বলা হচ্ছে রমুলাস ইট ইজ সান, এটা বলা হয়ে থাকে যে রমুলাস বাই টিবার্স ব্রুক, যখন তার ভাইয়ের সাথে ওই ব্রুক বা তোমার ঝর্ণার পাশে ঘুরছিল বা টিবার ঝর্ণার পাশে ঘুরছিল, সেখানে কি হয়েছিল পার্সেজ, দ্যাট মিন্স প্রফেসি, প্রফেসি মিন্স ভবিষ্যৎবাণী করেছিল অফ সোয়ে, অর্থাৎ পরবর্তী এম্পায়ার কে হবে সেটা ভবিষ্যৎবাণী করেছিল। কে করেছিল? ফ্রম টুয়াইস 6 ভালচার, অর্থাৎ 12টা ভালচার, যেখানে কিনা তার ভাইয়ের কাছে, অর্থাৎ তার ভাই যে রেমাস, তার ভাইয়ের কাছে 6টা ভালচার দেখা গিয়েছিল। কিন্তু তার ভাইয়ের কাছে দেখা গিয়েছিল 6টা ভালচার, অথচ রমুলাসের কাছে দেখা গিয়েছিল 12টা ভালচার। তো ওই যে 12টা ভালচার ছিল, ওই 12টা ভালচার হয়তো পার্সেজ, দ্যাট মিন্স প্রফেসাইজ করেছিল। কি প্রফেসাইজ করেছিল? যে রমুলাস পরবর্তীকালে রোমের রাজা হতে যাচ্ছে। ক্লিয়ার? দ্য অ্যাডমায়ারিং থ্রং লাউড অ্যাক্লেমেশনস মেক, এই যে অ্যাডমায়ারিং থ্রং, থ্রং মিন্স হচ্ছে ঝাঁক, লাউড অ্যাক্লেমেশন দ্যাট মিন্স চেয়ারফুল ভাবে তারা ঘোরাফেরা করছিল, মেক এন্ড ওমেন্স এবং তারা প্রফেসাইজ করেছিল বা তারা ভবিষ্যৎবাণী করেছিল অফ হিজ ফিউচার এম্পায়ার টেক, যে রোমুলাস পরবর্তীকালে রোমের রাজা হতে যাচ্ছে। ঠিক সেই একই রকম ভাবে থমাস স্যাডওয়েলের কাছে 12টা ওল্ড আউলস উড়ে এসেছিল এবং কিনা সেই আউলস গুলো হয়তো প্রফেসাইজড করেছিল যে থমাস স্যাডওয়েল পরবর্তীকালে এই স্টুপিড কিংডমের বা এই বোকার রাজত্বের রাজা হতে যাচ্ছে। কম্পারিজনটা এখানে বুঝতে পারলে? চলো নেক্সট, দা সায়ার দেন সুক দা অনার্স অফ হিজ হেড, তারপরে এখানে দা সায়ার মিন্স হচ্ছে তোমার ওল্ড ফ্লেগনি। ওল্ড ফ্লেগনি কি করেছে? দেন সুক দা অনার্স অফ হিজ হেড, তার মাথা ঝাঁকাচ্ছে, এন্ড ফ্রম হিজ ব্রাউজ ড্যাম্পস অফ অবলিভিয়ন সেট, ড্যাম্পস অফ অবলিভিয়ন মিন্স হচ্ছে সুইট অফ ফরগেটফুলনেস, এবং সেখান থেকে কি হচ্ছে যে সুইট অফ ফরগেটফুলনেস দ্যাট মিন্স ডালনেস, সেটা ঝরে পড়ছে, সেট ঝরে পড়া কোথায়? ফুল অন দা ফিলাইল ডালনেস, অর্থাৎ তার ডাল সনের উপর, দ্যাট মিন্স থমাস স্যাডওয়েলের উপরে যেন ডালনেস বর্ষিত হচ্ছে বৃষ্টির মতন বা ঘামের মতন। আমাদের শরীর থেকে যেমন কপাল থেকে মাথা থেকে যেমন ঘাম ঝরে পড়ে, ঠিক সেরকম যেন ওল্ড ফ্লেগনির কপাল থেকে মাথা থেকে যেন ঘাম ঝরে পড়ছিল। সেই ঘামটা কিসের ছিল? যে তোমার হচ্ছে ডালনেসের বা স্টুপিডিটির ঘাম ঝরে পড়ছিল। কার উপরে? না তার ডাল সন অর্থাৎ থমাস স্যাডওয়েলের উপরে। লং হি স্টুড, এটা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিল। রিপলিং ফ্রম হিজ ব্রেস্ট দ্য রেগিং গড অ্যাট লেন্থ ব্রাস্ট আউট ইন হিজ প্রফেটিক মুড, এখানে একটা রেফারেন্স আছে যে তোমার হচ্ছে অ্যাপোলোর কথা, যেখানে ওরাকেল অফ ডেলফিতে বলা হয়েছে যে অ্যাপেলো, গড অ্যাপেলো, উনি যখন রেগে গিয়েছিলেন প্রচুর পরিমাণে, তখন রেগে যাওয়ার ফলে উনি যে প্রফেসি দান করছিলেন তখন উনি পাগলের মতো উন্মাদ হয়ে মাথা ঝাঁকিয়ে প্রফেসি দান করছিলেন। সেজন্য বলা হচ্ছে রিপলিং ফ্রম হিজ ব্রেস্ট দ্য রেগিং গড, এখানে রেগিং গড মিন্স হচ্ছে অ্যাপেলো। অ্যাপেলো কি করেছিলেন? অ্যাপেলো যখন ভবিষ্যৎবাণী করছিলেন, এই যে ব্রাস্ট আউট দ্যাট মিন্স উনি যখন রাগে ফেটে পড়ছিলেন ইন হিজ প্রফেটিক মুড, অর্থাৎ যখন উনি ভবিষ্যৎবাণী করার সময় গড অ্যাপেলো উনি যখন রাগে ফেটে পড়ছিলেন তখন প্রচুর পরিমাণে উনি মাথা ঝাঁকিয়ে অর্থাৎ পাগলের মতো মাথা ঝাঁকিয়ে সেই ভবিষ্যৎবাণী করছিলেন। তো এখানে মানে অ্যাপেলোকে তুলনা করা হয়েছে ওল্ড ফ্লেগনির সাথে। ঠিক একই রকম ভাবে অ্যাপেলো যখন প্রফেসি দান করছিল তখন কি হচ্ছিল? সে পাগলের মতো উন্মাদ হয়ে মাথা ঝাঁকিয়ে যেমন প্রফেসি দান করছিল, ঠিক একই রকম ভাবে যে থমাস স্যাডওয়েলের উপরে তার স্টুপিডিটি, তার ডালনেস বর্ষিত হচ্ছিল তার পিতার কাছ থেকে, ঠিক অ্যাপেলো যেমন ভাবে প্রফেসি দান করছিল সেরকম। ক্লিয়ার? চলো নেক্সট, তারপরে কি বলছে? হেভেন্স ব্লেস মাই সন, হে ঈশ্বর আমার পুত্রকে আশীর্বাদ করো। ফ্রম আয়ারল্যান্ড লেট হিম রেগিং টু দ্য ফর বারবাডোস অন দ্য ওয়েস্টার্ন মেন, একদম আয়ারল্যান্ড থেকে বারবাডোস পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সে যেন সে রাজত্ব করতে পারে। অফ হিজ ডোমিনিয়ন মে নো এন্ড বি নোন, যেন সে কোথাও পরাজিত না হয়, অর্থাৎ সবাই যেন জানতে পারে। ডোমিনিয়ন মিন্স হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ যেন তার কন্ট্রোলে থাকে। কোথা থেকে? আয়ারল্যান্ড টু বারবাডোস, এই বিস্তীর্ণ এলাকা। অন দা ওয়েস্টার্ন মেন দ্যাট মিন্স একদম আটলান্টিক সাগরের কিনারা পর্যন্ত। তো কি বলা হচ্ছে? ফ্রম আয়ারল্যান্ড লেট হিম রেইন, দ্যাট মিন্স আয়ারল্যান্ড থেকে সে যেন শাসন
করতে পারে কতদূর পর্যন্ত, টু ফর বারবাডোস, সেই সুদূর বারবাডোস পর্যন্ত, অন দ্য ওয়েস্টার্ন মেন, যেটা কিনা আটলান্টিক ওশানের তীরে অবস্থিত বারবাডোস, অর্থাৎ আয়ারল্যান্ড টু বারবাডোস এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আমার ছেলে যেন শাসন করতে পারে। অফ হিজ ডোমিনিয়ন মে নো এন্ড বি নন, এবং তার শাসন ভার বা তার যে গুণ সেটা যেন কারোর কাছে অজানা না থাকে, সবাই যেন জানতে পারে। এন্ড গ্রেটার দ্যান হিজ ফাদার্স বি হিজ থ্রোন, এবং তার পিতা, দ্যাট মিন্স ওল্ড ফ্লেকনি থেকে যেন আমার ছেলে, অর্থাৎ আমার থেকে ওল্ড ফ্লেকনি থেকে যেন থমাস স্যাডওয়েল বেশি সুনাম অর্জন করতে পারে ডালনেসের দিক থেকে। বিয়ন্ড লাভস কিংডম লেট হিম স্ট্রেচ হিজ পেন। লাভস কিংডম কি? লাভস কিংডম হচ্ছে একটা প্লে যেটা কিনা ফ্লেকনি লিখেছিলেন। তো উনি বলছেন যে তার ডালনেস এতটাই ছড়িয়ে পড়ুক, তার স্টুপিডিটি এতটাই পরিমাণে সে রপ্ত করুক, যাতে করে কিনা আমি যে লিখেছি লাভস কিংডম, তার মধ্যে যে পরিমাণ স্টুপিডিটি বর্তমান আছে তার থেকে বেশি পরিমাণ স্টুপিডিটি যেন তার পেন থেকে নির্গত হয়। দ্যাট মিন্স বিয়ন্ড লাভস কিংডম লেট হিম স্ট্রেচ হিজ পেন, যে আমার লাভস কিংডম থেকেও যেন আরো বেশি স্টুপিড প্লে সে লিখতে পারে। স্ট্রেচ হিজ পেন, দ্যাট মিন্স তার পেন থেকে যেন নির্গত হয় বা তার পেন যেন প্রডিউস করতে সক্ষম হয়। হি পজড, এখানে সে থামছে, এন্ড অল দ্য পিপল ক্রাইড আমেন, এবং যে সমস্ত লোকজন থমাস স্যাডওয়েলের রাজ্যাভিষেক দেখতে এসেছিল তারা সবাই কি বললো? আমেন। ক্লিয়ার? নেক্সট, দেন দস কন্টিনিউড হার, তারপরে সে বলে চললো, কি বলে চলছে? মাই সন অ্যাডভান্স, আমার ছেলে, দ্যাট মিন্স থমাস স্যাডওয়েল, অ্যাডভান্স গোয়িং অন স্টিল, দ্যাট মিন্স এভার, ইন নিউ ইম্পিউডেন্স এন্ড ইগনোরেন্স। ইম্পিউডেন্স মিন্স হচ্ছে সেমলেসনেস, এন্ড ইগনোরেন্স মিন্স হচ্ছে ডালনেস। তুমি দুটোই ডালনেস বলতে পারো। যে সে নতুন নতুন ভাবে ডালনেসের আবির্ভাব করে থাকে, অর্থাৎ সে স্টিল, দ্যাট মিন্স চিরস্থায়ী ভাবে, অলওয়েজ, সবসময় সে ইম্পিউডেন্স এবং ইগনোরেন্স কে কাল্টিভেট করে থাকে। ক্লিয়ার? সাকসেস লেট আদার টিচ, এবং অপরের শিক্ষা নেওয়া উচিত, এবং তার কাছ থেকে অপর শিক্ষা নিক বা অন্য কেউ শিক্ষা নিক, যাতে কিভাবে এই ডালনেস কে কাল্টিভেট করতে হয় বা কিভাবে এই স্টুপিডিটিকে লালন পালন করতে হয়, এটা তার কাছ থেকে যেন সবাই শিক্ষা নেয়। লার্ন দাও ফ্রম মি, যেটা সে আমার কাছ থেকে শিখেছে। প্যাংস উইদাউট ওয়ার, প্যাংস মিন্স হচ্ছে যন্ত্রণা, পেইনফুল ইফোর্ট, যে কিনা পেইনফুল ইফোর্ট অর্থাৎ যন্ত্রণাদায়ক প্রচেষ্টার মাধ্যমেও বা যন্ত্রণাদায়ক প্রচেষ্টা করেও সে কি করতে পারেনি? সে কোনো কিছু দ্যাট মিন্স প্রডিউস করতে পারেনি। ক্লিয়ার? সে এতটাই ডাল, অর্থাৎ থমাস স্যাডওয়েল এতটাই ডালনেসে পরিপূর্ণ বা এতটাই স্টুপিড, যে কিনা হাজার পরিশ্রম করেও, হাজার পেইনফুল ইফোর্ট করেও উনি নতুন কিছু বা ভালো কিছু প্রডিউস করতে পারেনি। ফ্রুটলেস ইন্ডাস্ট্রি, দ্যাট মিন্স তার যে লেবার, ইন্ডাস্ট্রি মিন্স হচ্ছে লেবার, তার যে পরিশ্রম সেটা সবকিছু ফ্রুটলেস হয়ে গেছে, অর্থাৎ ফলপ্রসূ হয়নি। ক্লিয়ার? চলো নেক্সট, লেট ভার্চুয়াসোস ইন 5 ইয়ার্স বি রিট। রিট মিন্স হচ্ছে রাইট। লেট ভার্চুয়াসোস ইন 5 ইয়ার্স বি রিট, দ্যাট মিন্স এখানে বলছে যে ভার্চুয়াসো একটা প্লে যেটা থমাস স্যাডওয়েল লিখেছিল, যেটা 5 বছর ধরে তার লিখতে টাইম লেগেছিল। ইয়েট নট ওয়ান থট অ্যাকিউজ দ্য টাইল অফ উইট, যেখানে কিনা ওয়ান থট, এখানে ওয়ান থট মিন্স হচ্ছে এ সিঙ্গেল ইন্টেলেকচুয়াল থট, অর্থাৎ সেখানে একটাও বুদ্ধিদীপ্তের কোনো চিন্তা ভাবনা নেই। অ্যাকিউজ, যেটা কিনা দ্য টাইল অফ উইট, যেটা কিনা তার বুদ্ধিকে অ্যাকিউজ করতে পারে, অর্থাৎ দোষারোপ করতে পারে। ক্লিয়ার? এখানে একটা ব্যাপার আছে যে থমাস স্যাডওয়েল যখন এই ভার্চুয়াসোস প্লেটা লিখেছিল তখন সে দীর্ঘ 5 বছর ধরে লিখেছিল, এবং থমাস স্যাডওয়েল নিজে এই প্লের প্রিফেসে স্বীকার করেছেন যে আমি খুব তাড়াতাড়ি লিখেছি। এটা হচ্ছে একটা গ্রেট স্যাটায়ার। কেন কি? যে একটা প্লে লিখতে 5 বছর টাইম লাগছে, অথচ সে বলছে যে আমি খুব তাড়াতাড়ি লিখেছি, এটা আমি খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করেছি। সেই জন্য বলা হচ্ছে লেট ভার্চুয়াসোস ইন 5 ইয়ার্স বি রাইট, যে সে তো 5 বছর ধরে একটা প্লে লিখেছে ভার্চুয়াসোস, যেখানে একটা কোনো বুদ্ধিদীপ্ত কোনো পয়েন্ট নেই। ওয়ান থট, দ্যাট মিন্স বুদ্ধিদীপ্ত কোনো চিন্তা ভাবনা নেই, যেটা কিনা অ্যাকিউজ করতে পারে তাই টয়েল অফ উইট, তার লেখার যে পরিশ্রম সেটাকে বুদ্ধিদীপ্ত অ্যাকিউজ করতে পারে, বা সেটাকে কোনো ইন্টেলিজেন্স দোষারোপ করতে পারে যে তুমি 5 বছর ধরে তুমি এরকম একটা ড্রামা লিখেছো, অথচ সেখানে তোমার একটা বুদ্ধিদীপ্তর কোনো টাচ বা পয়েন্ট আছে, এরকম কোনো কিছু টাচ নেই। এটাকে যদি সিম্পল মিনিং করা হয় তাহলে কি বলা যেতে পারে? ইয়েট নট ওয়ান থট অ্যাকিউজ দ্য টয়েল অফ উইট, যে সেখানে কোনো সিঙ্গেল বুদ্ধিদীপ্ত পয়েন্ট নেই। ক্লিয়ার? চলো নেক্সট, লেট জেন্টেল জর্জ। এখানে জেন্টেল জর্জ মিন্স হচ্ছে স্যার জর্জ ইথারেজ। ক্লিয়ার? যিনি বহুত উইটি কমেডিজ লিখেছিলেন। ইন ট্রাম্প, যিনি অহংকার বোধ করতেন ট্রেড দ্য স্টেজ। ট্রেড মিন্স হচ্ছে উনি যে সমস্ত সাহিত্যিক কাজকর্ম করেছিলেন সেগুলো স্টেজড হয়েছিল এবং সেগুলো খুবই সাফল্য পেয়েছিল, সুতরাং সেই জন্য উনি খুব অহংকার বোধ করতেন বা গর্ববোধ করতেন। মেক ডরিমেন্ট বিট্রে, এই যে ক্যারেক্টার গুলো, ডরিমেন্ট আছে, লাভিয়েট আছে, কুলি আছে, কুকুড আছে, ফপলিং আছে, এগুলো এই সমস্ত ক্যারেক্টার গুলো সবই স্যার জর্জ ইথারেজ সৃষ্টি করেছেন। সেখানে উনি দেখিয়েছেন মেক ডরিমেন্ট আর বিট্রে, ডরিমেন্ট কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু এই যে ডরিমেন্ট বিশ্বাসঘাতকতা করেছিল এর মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত টাচ ছিল। লাভিয়েট রেক, লাভিয়েটও একটা ক্যারেক্টার যে কিনা অন্ধ ভালোবাসায় পরিপূর্ণ ছিল, তার মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত টাচ আছে। প্লাস কুলি, কুকুড, ফপলিং, এরা হচ্ছে সব কমেডিয়ান ক্যারেক্টার। কুলি, কুকুড, ফপলিং এরা কমেডিয়ান ক্যারেক্টার ক্রিয়েটেড বাই জেন্টেল জর্জ। এদের মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত টাচ ছিল, অর্থাৎ কমেডি হলেও এদের মধ্যে একটা সেন্স ছিল। চার্ম দ্য পিট, পিট মিন্স হচ্ছে ট্র্যাপ, অর্থাৎ সমস্ত অডিয়েন্সকে তারা আনন্দ দিত, কিন্তু তার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ছোঁয়া ছিল। এন্ড ইন দেয়ার ফলি সো দেয়ার রাইটার্স উইট, ফলি মিন্স হচ্ছে ফানি। আর এই সমস্ত ক্যারেক্টার গুলো যখন কোনো ডায়লগ বলতো বা কোনো স্পিচ বলতো তাদের মধ্যে একটা ফানি বা মজার ব্যাপার ছিল, তবুও তথাপি তার মধ্যে কি ছিল? রাইটার্স উইট। তার মধ্যেও জর্জ ইথারেজের বুদ্ধিদীপ্ততা ফুটে উঠতো। কিন্তু
yet তথাপি still thy fools shall stand in thy defense, কিন্তু thy fools means হচ্ছে থমাস স্যাডওয়েলের দ্বারা সৃষ্ট যে সমস্ত তোমার ফুলিশ ক্যারেক্টার সেগুলো shall stand thy defense, সেগুলো তোমার পক্ষ নিয়ে কথা বলবে। কি বলবে? and justify, এবং বলবে their authors of want of sense, যে আমাদের অথরের মধ্যে কোনো রকম কোনো সেন্স নেই, কোনো রকম কোনো উইট নেই। কেন কি? যদি আমাদের অথরকে তোমরা বলো যে আমাদের অথর অনেক বুদ্ধিমান, সুতরাং না, এটা কখনো হতে পারে না, তোমরা এটা ভুল বলছো। আমাদের অথর স্টুপিডিটিতে পরিপূর্ণ, ডালনেসে পরিপূর্ণ, সেখানে বুদ্ধিদীপ্তের কোনো রকম কোনো টাচ নেই। সেই জন্য বলা হচ্ছে yet still thy fools, that means thy means হচ্ছে থমাস স্যাডওয়েল, fools means হচ্ছে foolish character created by Thomas Samuel shall stand in thy defense, তোমার পক্ষ নিয়ে কথা বলবে, and justify their authors want of sense, এবং তারা বলবে যে না আমাদের অথরের মধ্যে কোনো রকম কোনো সেন্স ছিল না। want of sense, that means lack of witness, clear? next, let them be all by thy own model made, হ্যাঁ, তুমি অবশ্যই তুমি তোমার নিজের মতো করে যাদের তৈরি করেছো of dullness, তাদের মধ্যে তোমার মতোই ডালনেস দিয়ে পরিপূর্ণ করেছো, and desire no foreign aid, এবং তুমি কখনো ইচ্ছা প্রকাশ করোনি, desire ইচ্ছা প্রকাশ করা, no foreign aid, যে তুমি কারো কাছ থেকে ধার নিয়েছো এই স্টুপিডিটি বা ডালনেস, সেটা তুমি কখনো করোনি, বা এর জন্য তুমি কোনোদিন ইচ্ছা প্রকাশও করোনি। that thy two future ages may be known, আর যে কারণে ভবিষ্যতে সবাই মনে রাখবে, ক্লিয়ার? not copy strong, যে তুমি তো কারোর কাছ থেকে কপি করোনি, বাট issue of thy own, যে তুমি নিজেই এগুলোকে সৃষ্টি করেছো। অর্থাৎ এই স্টুপিড ক্যারেক্টার যে তোমার নিজের সৃষ্টি, এটা সবাই মনে রাখবে যে এটা তুমি অন্য কারো কাছ থেকে কখনোই তুমি ধার করোনি। সেই জন্য বলা হচ্ছে let them be all by thy own model made, তুমি নিজের মতো করে তুমি তাদের তৈরি করেছো। কাদের? ওই স্টুপিড ক্যারেক্টারকে। সেগুলোর মধ্যে কি পরিপূর্ণ করেছো, বা সেগুলোর মধ্যে কি দিয়েছো? অফ ডালনেস, অর্থাৎ ডালনেসে পরিপূর্ণ করেছো তোমার স্টুপিড ক্যারেক্টারকে, and desire no foreign aids, এবং এই স্টুপিড ক্যারেক্টার সৃষ্টির সময় তুমি কারোর কাছ থেকে কোনো কিছু ধার করোনি, অর্থাৎ তোমার নিজের সৃষ্টি। that they to future ages may be known, আর সেই কারণে হয়তো ইন ফিউচারে এর জন্যই মনে রাখবে এদের ক্যারেক্টারকে। not copy strong, যে তুমি এই সমস্ত ক্যারেক্টার যখন সৃষ্টি করেছো তখন কারোর কাছ থেকে তুমি ধার করোনি, বাট ইস্যু অফ দ্য ওন, সেগুলো তোমার পরিষ্কার নিজেরই সৃষ্টি, ক্লিয়ার? চলো নেক্সট, নে let thy men of wit to be the same, অ্যাকচুয়ালি তোমার সাথে সবকিছুই মিল আছে। কি আছে তার মধ্যে? কোনো রকম তাদের মধ্যে উইট বলে কিছু নেই, পরিষ্কার যেটা আছে ডালনেস। সেই জন্য বলা হচ্ছে নে, না, let thy men of wit, তাদের মধ্যে কোনো রকম কোনো উইটনেস নেই, অর্থাৎ কোনো রকম কোনো বুদ্ধিদীপ্তের ছোঁয়া নেই, to be the same, একই রকম। কোন দিক থেকে? all full of thee, তোমার সাথে একবারই একই রকমের পরিপূর্ণ, অর্থাৎ তুমিও যেমন স্টুপিড, তোমার ক্যারেক্টার গুলো ঠিক একই রকম স্টুপিড, কিন্তু ডিফারিং বাট ইন দ্য নেম, কিন্তু ডিফারিং মিন্স হচ্ছে ডিফারেন্স, কিন্তু একদিক থেকে ডিফারেন্স আছে। কোন দিক থেকে? বাট ইন নেম, শুধুমাত্র নামের ক্ষেত্রে, অর্থাৎ তোমার ক্যারেক্টারের নামগুলো ভিন্ন ভিন্ন, সুতরাং এই নামের দিক থেকে শুধু একমাত্র ডিফারেন্স আছে তোমার সাথে তোমার ক্রিয়েটেড ক্যারেক্টারস এর। আদারওয়াইজ তুমি এবং তোমার যে ক্রিয়েটেড ক্যারেক্টারস বা তুমি যে সমস্ত ক্যারেক্টার সৃষ্টি করেছো একদম সেম টু সেম, অর্থাৎ ডালনেসে পরিপূর্ণ, তোমরা সবাই স্টুপিড, ক্লিয়ার? আই থিংক এই পর্যন্ত হয়তো তোমার কোথাও কোনো ডাউট নেই। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি ঠিক আমার লাস্ট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।